আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে মূলত করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারীতে কে কিভাবে ভাবছেন ঘুরে দাঁড়ানোর জন্য এবং নিউ নর্মাল বা নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে, খাপ খাইয়ে নিতে কিভাবে প্রস্তুতি চলছে সে বিষয়ে জানতে আমরা বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে আলাপ করি, কথা বলি বিভিন্ন সাম্প্রতিক জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন খাতের প্রতিনিধি ব্যক্তিরা তারা আমাদের সঙ্গে যুক্ত হন। যথারীতি আমরা আমাদের আলোচনা শুরু করছি একজন চিকিৎসককে দিয়ে। তিনি নওগাঁ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোকাদ্দেস রাব্বানী। ডাক্তার মোকাদ্দেস রাব্বানী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা মূলত প্রতিদিন রাতেই সামনের সারির যোদ্ধায় যে করোনা বৈশ্বিক মহামারী, এই চিকিৎসকদের সঙ্গে একটু আলাপ করে বুঝবার চেষ্টা করছি কার কি অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতাটা শুনবো আপনার অভিমত যে গত 7 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হবার পরে আমরা এই বিষয়টিকে আগের চেয়ে অনেক ভালোভাবে সামাল দেওয়ার বিষয়টি রপ্ত করেছি। তো আপনার অভিজ্ঞতাটি শুনবো, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে করোনা ভাইরাসের এই সংক্রমণের ঝুঁকি অনেক কম বলে অনেকেই বলছিলেন এবং কেউ কেউ আবার এরকমও বলছেন যে শিশুদের মধ্যে এর উপসর্গ অনেক কম প্রকাশিত হলেও শিশুরা হয়তো অনেক বড় বাহক হিসেবে সংক্রমণের ঝুঁকি আরো বাড়িয়ে তুলতে পারে। তো আপনার পর্যবেক্ষণ কি, আপনি কি দেখলেন? আহ না, বাচ্চারা করোনা ভাইরাসে আক্রান্ত হয় না, এটা এটা ভুল ধারণা। বড়দের মতো বাচ্চারাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়। আসলে ওদের তো এক্সপোজার কম, ওরা তো ঘরের বাইরে কম যায়, বড়রাই সাধারণত বেশি বাইরে যায়। আর এই জন্যই হয়তো ওদের এটা প্রবণতা কম। তবে বাচ্চারাও যে কোনো সময় করোনাতে আক্রান্ত হতে পারে, ওদের এই সময় ঘরে রাখাই ভালো, এটাই জি, আমি মনে করি। জি, নিশ্চয়ই। না, একটা বিষয় যে আপনি যেমনটি বলছিলেন যে তারা তো আক্রান্ত হয় বড়দের মতো, কিন্তু উপসর্গ হয়তো বড়দের মতো অতখানি প্রকাশিত হয় না। আবার বড়দের মধ্যে নানা রকম শারীরিক জটিলতা আগে থেকেই থাকে। তো সেই বিষয়টিও হয়তো শিশুদের মধ্যে তুলনামূলক অনেকখানি কম। এই কারণে আমরা দেখছি যে বিশ্বজুড়ে এবং বাংলাদেশেও করোনা সংক্রমণের উপসর্গ প্রকাশের হার শিশুদের মধ্যে কম। কিন্তু আমরা কিন্তু এরকমটি দেখছি যে এখনো পর্যন্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, এমনটি বলে যে শিশুদের পারস্পরিক সংস্পর্শে আসার ফলে তাদের মধ্যে হয়তো এটি বড় আকারে ছড়িয়ে পড়ার একটা ঝুঁকি তৈরি হবে, আর শিশুরা বড় ধরনের বাহকও বটে। তো আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমিও আমিও একই মনে করি। আসলে শিশুরা তো স্বাস্থ্য বিষয়ে ততটা সচেতন নয়। তারা স্কুলে একই সঙ্গে অনেক গাদাগাদি করে বসে বসে তারা হই হুল্লোড় করে, খেলাধুলা করে। ফলে একজন কোনোভাবে সংক্রমিত হলে এটা খুব দ্রুত ছড়ানোর ঝুঁকি থাকে। আর ওরা তো এত সচেতন নয় বড়দের মতো, ওদেরকে আমরা এত বেশি রেস্ট্রিকশনের মধ্যে রাখতেও পারবো না। ফলে একটা ভয় বা একটা ঝুঁকি থেকেই যায়। ওদেরকে স্কুলে এই জন্য না দিয়ে আপাতত ঘরে রাখাই ভালো আমি মনে করি। জি, তবে কেউ কেউ অভিভাবকদের তারা এরকমটি বলছেন যে দীর্ঘ একটি সময়, যেটি একেবারেই স্বাভাবিক নয়, যে শিশুদেরকে ঘরে আটকে থাকতে হচ্ছে, একটি বন্দি জীবনযাপন করতে হচ্ছে। তো এর ফলে তাদের মানসিক স্বাস্থ্যের উপর এক ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক শিশু হয়তো এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে যেতে শুরু করেছে। তো কোনো একদিন তো আমরা নিশ্চয়ই আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরবো, কিন্তু এখন যে মানসিক যে এক ধরনের চাপ তৈরি হলো, সেই বিষয়টি নিয়ে আসলে কোনো চিন্তা আমাদের এখনই করে ফেলা উচিত কিনা? হ্যাঁ, উচিত, উচিত অবশ্যই। দীর্ঘদিন ঘরে থাকার ফলে বাচ্চারা মানসিক ভাবে অবশ্যই একটু চাপের মধ্যে। এর মধ্যে এর ফলে বাচ্চাদের বিষণ্ণতা, অমনোযোগিতা, আসক্তি, বিশেষ করে প্রযুক্তির প্রতি, টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, এগুলো আসক্তি আসতে পারে। তো এর জন্য তাদেরকেও মাঝে মাঝে ঘর থেকে বের করতে হবে। বাইরে ঘোরানোর যতটুকু সম্ভব সুযোগ এটা করতে হবে। তাদের সঙ্গে সময় দিতে হবে, খেলতে হবে, মিশতে হবে। আর তো সবাই তো প্রয়োজনেই ঘরে আছে, আম, আম, একদম বাইরে নেই। ফলে এটাকে একদম এড়িয়ে যাওয়া যাবে না যে কিছুই হবে না ঘরে থাকলে। ঘর থেকে বের করা যেতে পারে, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ঘর থেকে বের হওয়া যেতে পারে।
জি, মানে এটা তো আসলে একটা মানে জটিল বিষয় এবং আমরা একেবারে নজিরবিহীন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেটি সাম্প্রতিক অতীতে আমরা একেবারেই দেখিনি। তো আপনার কাছে যে রোগীরা গত 7 মাসে এলো বিভিন্ন চিকিৎসার জন্য, নানা সমস্যা নিয়ে আপনার কাছে এলো, তো তাদের মধ্যে কি আপনি এমন কোনো বিষয় পর্যবেক্ষণ করলেন যে হয়তো তারা করোনা ভাইরাসে আক্রান্ত, এর ফলে তাদের অন্য কোনো জটিলতা তৈরি হচ্ছে, অথবা বাড়ির কোনো একজন সদস্য করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে শিশুর মধ্যে কোনো রকম শারীরিক একটা প্রভাব তৈরি হচ্ছে, এরকম ইন্টারেস্টিং কিছু কি আপনার চোখে পড়লো কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পড়েছে। আমরা অনেক দেখেছি। আমি যদিও শিশু রোগী, আমি বিশেষজ্ঞ, আমি শুধু শিশু রোগী দেখি, বাচ্চাদেরকেই দেখি আমি। তো আমি দেখেছি যে অনেক একজন বাবা বা মা আক্রান্ত ছিলেন। তারা তার শিশুকে আমার কাছে এনেছেন। আমিও দেখেছি যে ওদের গায়ে জ্বর, প্রয়োজনীয় উপসর্গগুলো রয়েছে। তো তারাও পজিটিভ হয়েছিল একসময়। তো এখন বাবা বা মাকে অসুস্থ হলে বাচ্চারা অসুস্থ হবে, হতে পারে। যেহেতু একই সঙ্গে বসবাস, হতেই পারে। তো এর ফলে ওদেরকে তো খুব বেশি আইসোলেশন করে রাখা যায় না। ওদেরকে অত বেশি বোঝানো যায় না। আম আম আ শুধু সারাক্ষণ ঘরবন্দি করে রাখাও যায় না। তো আম ফলে একটু 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 মিসম্যানেজ হয়ে যায় বাসায়। দেখা যাচ্ছে বাবার কাছ থেকে শিশুর কাছ থেকে মা, এভাবে হতে পারে। এটাও হয়েছে। এরকমও হয়েছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মোকাদ্দেস রাব্বানী, আমাদের সঙ্গে আপনার এই অভিমত এবং অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আপনি নিজে ভালো থাকবেন এবং আপনার কাছে যে শিশু রোগীরা আসে তাদেরকেও নিশ্চয়ই আপনি ভালো রাখার চেষ্টা জি, করবেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনারাও ভালো থাকবেন। জি, ধন্যবাদ। কথা ধন্যবাদ বলছিলাম সবাইকে। নওগাঁ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোকাদ্দেস রাব্বানী। আমরা আরও দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন যাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও ফিরে এলাম এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে নিয়মিত কথা বলার চেষ্টা করি এবং গণপরিবহন এই শব্দটি আমাদের জন্য খুবই মনোযোগের একটি বিষয়। আমরা চেষ্টা করি মাঝে মধ্যে এই বিষয়টি নিয়ে কথা বলতে। আমাদের সঙ্গে একজন গণপরিবহন মালিক রয়েছেন, কিরণমালা পরিবহনের তিনি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু। নুরুল ইসলাম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আয়োজনে আপনাকে যুক্ত করতে পেরে। কয়েকটি বিষয় নিয়ে একটু আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম। একটা বিষয় হচ্ছে একটা একটা করে আপনার কাছে আসি, যে একটা বিষয় হচ্ছে যে 7 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ একটা নজিরবিহীন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি হলো করোনা ভাইরাস এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা, এরকম অনেক নতুন নতুন বিষয়ের সঙ্গে আমরা এই 7 মাসে নতুন করে পরিচিত হয়েছি, অভ্যস্ত হবার চেষ্টা করছি। গণপরিবহনে আমাদের যে চর্চা, যে সংস্কৃতি, যে দৃশ্য, সেখানে আমরা দেখি যে যাত্রীরা খুব কাছাকাছি অবস্থানে থেকে ভ্রমণ করেন এবং সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার যে চল সেটি আসলে নেই। সাম্প্রতিক সময় আমরা দেখছিলাম যে স্বাভাবিক যখন হতে শুরু করেছিল তখন প্রতিটি বাসের নির্দিষ্ট সংখ্যক আসনে বেশি যাত্রী নেওয়া যাচ্ছিল না দূরত্বটি নিশ্চিত করার জন্য, সেটিও আবার আগের পর্যায়ে চলে এসেছে। তো আগের পর্যায়ে চলে আসার পরে এখন আসলে কি অবস্থা, বিশেষ করে পরিবহন শ্রমিক এবং যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি এখন কোথায় আছে? একজন মালিক হিসেবে আপনি কেমন দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই আমি এটিএন বাংলা নিউজকে অ্যাকচুয়ালি আমাকে আপনাদের ইসে কথা বলার যে আসার জন্য। জি, অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা খেয়াল করে দেখতে পাচ্ছি আসলে সামাজিক দূরত্ব বলতে আমরা যে জিনিসটা আসলে বুঝি সেটা আসলে লকডাউন চলাকালীন অবস্থায় তো আমরা একটা ডিস্টেন্স মেনটেন করেছি।
তারপরে হয়তো যখন লকডাউন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে যখন গণপরিবহন চলতে শুরু করলো, আসলে হয়তো প্রথম আমরা 1-1.5 মাস, 1.5 মাস বা প্রায় 2 মাসের মতো আমরা আসলে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে পেরেছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে নারী হোক পুরুষ হোক উভয়ই একটা ডিস্টেন্স, কারণ আমরা হয়তো দেখা গেছে যে একটা সিটের ভিতরে আমরা একজন লোকই বসতে পেরেছি। হয়তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের পরিবহনটা ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে 8 জন কি 10 জন বা সর্বোচ্চ হয়তো 12-14 জন লোক নিয়ে হয়তো একটা পরিবহন আহ, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো যেখান থেকে তার যেখান থেকে শুরু করেছে হয়তো তার গন্তব্যে 12-14 জন 15 জন যাত্রী নিয়ে সে চলে গেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আসলে যাত্রীটা অত বেশি অ্যাভেলেবেল ছিল না। তারপরেও ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা হয়তো এটা অনেক করতে পেরেছি যে আসলে ডিস্টেন্স আমরা মেনটেন করে চলার এখন তো চেষ্টা আবার করেছি ঠিক বা আগের চালানোর অবস্থাতে ফিরে গেছে, অর্থাৎ পূর্ণ সক্ষমতার যাত্রী বহন করছে প্রত্যেকটি গণপরিবহন, প্রত্যেকটি বাস। তো সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য জি। সুরক্ষার বিষয়টি কিভাবে রক্ষিত হচ্ছে? আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ, উদ্যোগ, চিন্তা আছে কিনা? আসলে আমাদের পক্ষ থেকে যদি বলা হয়, আমরা আসলে লাস্ট গত আহ, আগস্টের পর থেকে আগস্ট সেপ্টেম্বরের পর থেকে যখন আমাদের গণপরিবহনের ইয়েটা তুলে নেওয়া হলো, এই আপনার স্বাভাবিক ডিস্টেন্সের যে বিষয়টা এটা তুলে নেওয়া হলো, স্বাভাবিক একটা ইসে সবাই যেন চলাফেরা করতে পারে সেই বিষয়টা যখন চলে আসলো, তখন আসলে দেখা গেছে যে আমরা আগে হয়তো অনেকেই আহ, কিছু ইউজ করতাম, প্রত্যেকটা গাড়িতেই হয়তো দেখা গেছে যে আমরা আপনার হ্যান্ড স্যানিটাইজার বা কিছু যে হ্যাক্সিসল জাতীয় জিনিসপত্র দিয়ে আমরা হয়তো একটা প্যাসেঞ্জার যাত্রী গাড়িতে উঠলে তখন হয়তো তাকে আমরা হয়তো তার হাতে আমরা তখন এই হ্যান্ড স্যানিটাইজারটা হয়তো ইউজ করতাম গাড়িতে, বা হ্যাক্সিসল কিন্তু জাতীয় এখন জিনিস আসলে আমরা হয়তো আমরা একটা কোনো গণপরিবহনে কিন্তু এই যে হ্যান্ড স্যানিটাইজার বা স্বাস্থ্যবিধি মেনে চলার যে একটি প্রবণতা, সেটি কিন্তু আমরা এখন আর দেখছি না। আসলে হ্যাঁ, জি, জি, এটাতে আমিও একমত। অ্যাকচুয়ালি এখন বর্তমানে এই অবস্থাটা নাই। এটা আসলে মোটামুটি বলতে গেলে সব পরিবহন থেকেই এটা একরকম উঠে গেছে। যদিও আসলে এটা এখন পর্যন্ত স্টিল এটা থাকা উচিত ছিল। সেক্ষেত্রে আসলে আমরা যদি আমি আমার পরিবহনের ক্ষেত্রে বলতে যাই, সেই ক্ষেত্রে হয়তো আমি বলতে পারি যে এখন পর্যন্ত যদি আমাদের গাড়িগুলো আমরা খেয়াল করি, আপনার 100-এর ভিতরে 85% গাড়িতে এখন পর্যন্ত এই জিনিসটা আমরা মোটামুটি চালু রাখার চেষ্টা করেছি এবং এটা অব্যাহত আছে আর কি, আমরা শুধু চালু হ্যান্ড রাখার চেষ্টা স্যানিটাইজার করছি নয়, এই ক্ষেত্রে। গাড়িগুলোকে বিশেষভাবে জীবাণুমুক্ত করার জন্য পরিষ্কার করার উদ্যোগ, সেটিও আমরা প্রথম দিকে দেখছিলাম, ইদানিং আর দেখি না সেই উদ্যোগগুলো। আসলে হ্যাঁ, হয়তো আমরা ওইভাবে আহ, গাড়িটা হয়তো ওইভাবে ক্লিন করা হয় না, যেটা হয়তো পূর্বে যেটা ছিল যে হয়তো আহ, দিন শেষে রাতে যখন গাড়িটা স্টপ করা হয়, যেখানে যে কোনো ডিপোতেই হোক আর যে কোনো স্ট্যান্ডেই হোক, তখন হয়তো সেই ক্ষেত্রে দেখা যেত যে গাড়িটাকে প্রথমে পানি দিয়ে ওয়াশ করা বা পরবর্তীতে হয়তো সিট গুলোকে ক্লিন করা। এখন গাড়িটাকে ওয়াশ করা হয়, হয়তো সিট গুলোকে ওরকম ক্লিন করা হয় না, কারণ আসলে এখন ওই যাত্রীদের ইয়েটা তো একরকম দেখা গেছে যে সবাই আগের মতোই স্বাভাবিক একটা ইসে চলে আসছে, তো যার কারণে ফলে এই এক জিনিসটা ধরনের আসলে ঢিলে আগে ঢালা ইসে ভাব নেই। আসলে আমরা সবার মধ্যেই দেখছি। সেটা শুধু যাত্রী হ্যাঁ, নয়, সেটি আসলে পরিবহন জি, সংশ্লিষ্ট জি, মালিক, শ্রমিক সবার মধ্যে একটা ঢিলে ঢালা ভাব আছে। কিন্তু আমরা বিশেষজ্ঞদের জি, কাছ থেকে জি, এরকম পূর্বাভাস শুনছি যে খুব শীঘ্রই হয়তো করোনা ভাইরাসের দ্বিতীয় একটি ওয়েভ হয়তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। ফলে প্রভাব। সতর্ক থাকাটা আসলে নিশ্চয়ই আমাদের সবার পক্ষ থেকে এটা খুবই জরুরি। আমরা অন্য একটু প্রসঙ্গে যাই। গত হ্যাঁ, কয়েক সপ্তাহ ধরে আমরা আরেকটি বিষয় বেশ আমাদের সামনে এসেছে, সেটি হলো ধর্ষণ এবং নারী নিপীড়ন। এবং এই বিষয়গুলো নিয়ে যে সর্বোচ্চ পর্যায়ে যে আমরা এক ধরনের প্রতিক্রিয়া দেখছি, এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা এটাকে জিরো টলারেন্সে দেখছে। এবং আইন তো সর্বশেষ আমরা দেখলাম যে সর্বোচ্চ শাস্তির বিধানও আমরা পেয়েছি এর মধ্যে। তো আমরা প্রায় মাঝে মধ্যে দেখি, সেটি প্রতি দিন নয় বা প্রতি সপ্তাহে নয়, কিন্তু
কিন্তু মাঝে মধ্যে চোখে পড়ে যে গণপরিবহনে একটা দুটো হয়তো নারী নিপীড়ন নিগ্রহের ঘটনা ঘটে। তো এই বিষয়গুলো আসলে কিন্তু সব যে পুলিশের কাছে রিপোর্ট যায় বা সব নারী যে এই বিষয়টি অভিযোগ জানান সেরকমও নয়, অনেকে হয়তো অভিযোগও করেন না, কিন্তু ঘটনা তো আসলে ঘটে, হয়তো অলৌকে ঘটলেও কিছু না কিছু তো ঘটে। তো এই বিষয়গুলো নিয়ে একটু আমরা বুঝতে চাই, নারীর নিরাপত্তা আমাদের গণপরিবহন আমরা নিশ্চয়ই ঠিক সুবিধাজনক জায়গাতে নেই, কিন্তু মালিকপক্ষ প্রতিনিধি হিসেবে আপনি আসলে এটাকে কিভাবে ভাবতে চান, কিভাবে আমাদের গণপরিবহনগুলো নারীদের জন্য নিরাপদ হয়ে উঠতে পারে? আমি আসলে সর্বপ্রথম এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, অ্যাকচুয়ালি নারীদের ক্ষেত্রে, কারণ এখানে যেমনিতে আমার মা বোন আমার সন্তান বা অ্যাকচুয়ালি আমাদের পরিবার, আমরা আসলে সারা বাংলাদেশে যারা আছে আসলে আমরা একটা পরিবারের মতোই আমরা আমরা বলি আসলে, ঠিক আছে? তো যেহেতু আমরা জাতিগতভাবে সবাই এক, তো আসলে এখানে যারাই পরিবহনটা ব্যবহার করি আমরা, যে কোনো পরিবহনই হোক, সব কেউ না কেউ, আমার আত্মীয় বা আরেকজনের আত্মীয় বা দেখা যাচ্ছে আমারই বোন বা আমার সন্তান, কেউ না কেউ হয়তো এভাবে গাড়িটি ইউজ করছে। তো আসলে দেখা যাচ্ছে যে এই নারী ধর্ষণের যে বিষয়টা, আসলে এইটা অবশ্যই নিন্দনীয়। কারণ এটা আমরা কখনই এটা আশা করি না, কামনা না, করি না, আমার কামনা আমাদের করি না, কারণ সুনির্দিষ্ট এটা প্রশ্নটি যে আমাদের গণপরিবহনে আমরা কিন্তু প্রায় দেখি যে নারীরা হেনস্থার শিকার হন। শুধু ধর্ষণ নয়, তারা প্রতিনিয়ত জি যে নারীরা বিভিন্ন প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করেন বা করতে বাধ্য হন, তো তারা কিন্তু পুরুষ জি সহযাত্রীদের কাছ থেকে তারা বাজে ইঙ্গিত, নিগ্রহ, নিপীড়ন এবং কখনো কখনো টিজিং এর শিকার হন। তো এটি আসলে আমাদের এখানে একটা নিয়মিত আলোচনা, আমরা প্রায় এ ধরনের অভিযোগ পাই এবং এই নিয়ে আমরা অনেক আলোচনা করে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা আসলে এর প্রতিকার করতে পারি। তো একজন পরিবহন মালিক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বাস মালিক, পরিবহন মালিক হিসেবে আপনাদের এখানে কি কি করণীয় রয়েছে? আমাদের অ্যাকচুয়ালি সর্বপ্রথম আমাদের কিছু বিষয় আছে, সেটা হলো গিয়ে আমরা যারা পরিবহন সেক্টরে আছি, আমরা তো আসলে প্রত্যেকটা গাড়িকেই বা প্রত্যেকটা গাড়ির মালিককে বা ড্রাইভারকে যারা গাড়ি চালায় তাদেরকে আমরা সবসময় একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকি বা কিছু গাইডলাইন করে থাকি। সেগুলো হলো যে বিশেষ করে যারা নারীর ইয়াং হোক আর বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক, সবার প্রতি তাদের বিশেষ করে ড্রাইভার বা স্টাফ যারা থাকে, আমরা আসলে এখন হেল্পার বা কন্ট্রাক্টর যারাই থাকে তাদেরকে আমরা স্টাফ বলে থাকি। তো দেখা যাচ্ছে যে তাদের প্রতি তাদেরকে বলা থাকে যে একটা ছেলে মানুষ চাইলে একটা গাড়িতে দৌড় দিয়ে উঠতে পারে বা না, এই বিশেষ করে যে যে বিষয়গুলো হয়তো নারী নির্যাতনের যে বিষয়গুলো, এইসব দিক থেকেও যদি আমি এখন বর্তমানে যে ইয়েটা আছে সেটা সেই দিক থেকে যদি বলতে যাই, হয়তো লাস্ট গত 3-4 বছরে কিছু ঘটনা ঘটেছে পরিবহন সেক্টরে, কিন্তু এখন হয়তো রিসেন্টলি এরকম কোনো কিছু নাই, কিন্তু তারপরেও এই ইফটিজিং বা ধরেন আহ, আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে যেগুলো চিন্তা করলে আমার মনে হয় এখন এই জিনিসগুলো খুবই কমে আসছে। কারণ এই জন্য যেমন ধরেন নারীরা আসলে গাড়িতে না, আমরা উঠলে কিন্তু সোশ্যাল মিডিয়া যদি একটু নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখি যে সেখানে প্রায় কিন্তু নারীদের কেউ কেউ এরকম অভিযোগ করেন তাদের অভিজ্ঞতার আলোকে, যে সেখানে তারা বলছেন যে এটা সংখ্যা গণপরিবহন খুবই ব্যবহার করার কম। সময় না, এরকম ঘটনা তাও কিন্তু ঘটছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে যে অনেকেই কিন্তু হ্যাঁ এরকম জি, নিগ্রহের খুব শিকার রেয়ার হচ্ছেন। কেস। তো এক্ষেত্রে কি আপনারা কি কোনো রকম নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা, যে আপনাদের পরিবহন শ্রমিক অর্থাৎ স্টাফদেরকে আপনারা বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া, প্রত্যেকটি বাসে সিসি ক্যামেরা বা অন্যান্য নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা, এরকম ব্যবস্থা উদ্যোগ কি আপনারা নিতে পারেন কিনা? এটা অবশ্যই চাইলে আমরা মালিক পক্ষ এটা অবশ্যই নিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমি আমি মনে করি যে আমাদের যারা আহ, মালিক আহ, পরিবহন মালিক পক্ষ যারা আছেন, সবাই যদি সম্মিলিত এরকম কোনো ইয়ে থাকে যে এই বিষয়গুলো আমাদের দেখা উচিত, তাহলে মানে কেন অবশ্যই এই আসলে ধরনের পদক্ষেপ আমরা আমাদের নিতে পারি। বাংলাদেশের গণপরিবহনগুলো এরকম ব্র্যান্ডিং করবে না সবাই মিলে উদ্যোগ নিয়ে, কিংবা একটি আলাদা প্রতিষ্ঠান নিজেরা এগিয়ে এসে এরকম কেন ব্র্যান্ডিং করবে না যে আমাদের এই পরিবহন প্রতিষ্ঠানটি নারী বান্ধব, আমরা নারীদের সম্মান করি, আমাদের নারী যাত্রীরা আমাদের এখানে সর্বোচ্চভাবে সুরক্ষিত, এরকম ব্র্যান্ডিং কেন আসলে মালিকপক্ষ উদ্যোগটি নেবে না? আসলে
মালিক পক্ষ উদ্যোগ নিবে না হয়তো, বিষয়টা আসলে আমরা ওইভাবে আসলে আমরা কখনই চিন্তা করি না যে আমরা উদ্যোগ নিব না। অ্যাকচুয়ালি আমরা উদ্যোগ অবশ্যই নিব। যদি আমাদের নিজেদেরও কিছু থাকে, আসলে আমরা সবসময় চেষ্টা করি এই দিকটাকে একটু রাখার জন্য, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তারা যেন সবসময় একটা ফার্স্ট প্রায়োরিটি পায়। একটা নারী গাড়িতে উঠলে তার জন্য বিশেষ করে প্রতিবন্ধী বা নারী যারা থাকে তাদের জন্য সিটের কিছু ব্যবস্থা থাকে, 5-6টা সিট তাদের জন্য এক্সট্রা সবসময় একটা থাকে। তো এখন আসলে দেখা যাচ্ছে যে নারীরা বা ছেলেরা আমরা উভয়ই কিন্তু অনেক সময় এখন শেয়ারিং এ চলে যাই। আগে হয়তো এই জিনিসটা আমাদের ছিল না, লাস্ট গত 3-4 বছরে এখন সবাই মোটামুটি শেয়ার করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তারপর এই আমার মনে শেয়ারিং হয় এর যে আপনি ক্ষেত্রে নিজেও আসলে প্রতিবন্ধী মানুষদের কথা বললেন, একই সঙ্গে নারীদের কথাও আসলে জি আলোচনা তো হচ্ছেই। নিশ্চয়ই তাদের সুরক্ষা, তাদের জি জন্য বাড়তি কিছু সুবিধার আয়োজন নিশ্চয়ই আসলে মালিকরা নিশ্চয়ই আগ বাড়িয়ে চিন্তা করবেন, এবং তাতে হয়তো আমাদের এই শহরটা নতুনভাবে ব্র্যান্ডিং হবে। আমরা আসলে ভালোভাবে ব্র্যান্ডেড হতে চাই হ্যাঁ জি বিশ্বজুড়ে। অনেক ধন্যবাদ নুরুল জি ইসলাম বাবু, জি আমাদের সঙ্গে এই আলোচনায় আপনাকে যুক্ত করতে পেরে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। জি থ্যাংক ইউ জি, সবাইকে, এটি কথা ভালো লাগলো। বলছিলাম ভালো একজন থাকবেন। পরিবহন মালিক, কিরণমালা পরিবহন ঢাকার সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুর সঙ্গে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার 2 বছরও বেশি সময় ধরে কার্যত বন্ধ রয়েছে, এবং এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা জানি যে খুব শীঘ্রই হয়তো যৌথ কারিগরি কমিটির একটি বড় বৈঠক হবার কথা রয়েছে, এবং আজ মালয়েশিয়ার একজন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একজন মন্ত্রীর এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমরা পুরো ব্যাপারটি পর্যালোচনা করতে আমরা কথা বলতে চাই মালয়েশিয়া প্রবাসী একজন গণমাধ্যম কর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ সোহান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। যে প্রসঙ্গটি আমরা শুরু করছিলাম, যে দুজন মন্ত্রিত্ব কথা হলো দুদেশের, এবং এর ফলে হয়তো মালয়েশিয়াতে কার্যত বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়ার পথে হয়তো কিছু অগ্রগতি হওয়ার আশা করা হচ্ছে। তো আপনার কাছে কি খবর, আপনি কিভাবে এটিকে বিশ্লেষণ করবেন? জি, আপনাকে ধন্যবাদ ইমতিয়াজ। যে আপনি যেমনটি বলছিলেন, আসলে 2018 সালের 10 সেপ্টেম্বর মাহাথির সরকার ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের সাথে যে বিদ্যমান G2G ফর্মুলা চলছিল, বাংলাদেশ থেকে শ্রমিক আসার বিষয়টি বিদ্যমান ছিল। 10 সিন্ডিকেটের জাতাকলে পড়ে যখন নির্ধারিত ফি থেকে অধিক পরিমাণে ফি আদায় করা হচ্ছিল সাধারণ শ্রমিকদের কাছ থেকে, তখনই মাহাথির মোহাম্মদ বাংলাদেশের সাথে শ্রম বাজারটিকে স্থগিত করে দেয়। সেই স্থগিত অবস্থায় আজকের দিন পর্যন্ত কেটে যাচ্ছিল। যে আমি আপনাকে বলে রাখি যে আজকে মালয়েশিয়ার সময় বা যে দুপুর 1টার সময় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এমরান আহমেদের সাথে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারবানানের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংটি হয়েছে, সেই মিটিংটি এম সারবানারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, একটি প্রোডাক্টিভ তাদের আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের শ্রমবাজারের বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। তার একটি মাত্র কারণ, এখনো বাংলাদেশের পক্ষ থেকে সিন্ডিকেটের বিষয়টি তাড়া করছে পেছন থেকে। তারা সিন্ডিকেটের আঁচল থেকে বাংলাদেশ এখন পর্যন্ত বের হয়ে আসতে পারছে না। তবে অন্যদিকে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি ইমরান আহমেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনি বারবারই যে কথাটি বলছিলেন, আসলে মালয়েশিয়া সরকার যেইভাবে চায় তারা সেইভাবেই বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতে চায়, কিন্তু এই কথাটি শুধুমাত্র তার মুখে বলার মধ্যেই রয়ে গেছে। মালয়েশিয়া সরকার যেটি বারবারই বলছিলেন যে কোনোভাবেই সিন্ডিকেটের অধীনে মালয়েশিয়া সরকার কখনোই শ্রমিক আনবে না। দ্বিতীয় যে বিষয়টি আসলে বাংলাদেশের সাথে আজকের আলোচনার বিষয়বস্তুতে ছিল, সেটি হলো যে আমাদের যে সমস্ত প্রবাসী শ্রমিকরা এখানে অবৈধ অবস্থায় রয়েছে, এই সমস্ত শ্রমিকদেরকে বৈধ করার বিষয়ে একটি এজেন্ডা ছিল এখানে, কিন্তু সেই বিষয়টি মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি মালয়েশিয়া সরকারের নির্দেশনা অনুযায়ী খুব শীঘ্রই তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইতিমধ্যে তারা যে কাজটি করেছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, যে সমস্ত কর্মীদের কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে এই করোনাকালীন সময়ে, তাদেরকে কোম্পানি পরিবর্তন করে অন্য কোম্পানিতে কাজ করার সুযোগ দিয়েছে এবং ভিসা পরিবর্তন করার সুযোগ দিয়েছে। আরেকটি কথা আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে যেটি করেছে, আমাদের জেলে থাকা কিছু প্রবাসীদেরকে তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করার জন্য দিয়ে দিয়েছে। আরেকটা এজেন্ডা আজকে আলোচনা হয়েছে, সেটি হলো আমাদের বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসীরা যারা ফিরে আসতে পারেনি করোনাকালীন
এই প্যান্ডামিকের কারণে লকডাউন হয়ে গেছে, তাদের ব্যাপারেও আলোচনা হয়েছে এবং সেই বিষয়টিও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সুদৃষ্টিতে তারা দেখছেন এবং করোনার কিছুটা প্রভাব কমলে তাদেরকে নিয়ে আসার বিষয়ে একটা চিন্তা করছে মালয়েশিয়া সরকার। ইতিমধ্যে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে, মাই ট্রাভেল পাস সিস্টেম, যাতে করে কোনো দালাল বা কোনো কারো খপ্পরে যাতে প্রবাসী বাংলাদেশিরা না পড়ে, এই জন্য তারা অনলাইনে মাই ট্রাভেল পাস সিস্টেমের অ্যারেঞ্জ করেছে। যারা বাংলাদেশে আছে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে যে মালয়েশিয়া আসার জন্য, তখন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ইমিগ্রেশনের পক্ষ থেকে 7 দিন থেকে 10 দিনের মধ্যে একটা অ্যাপ্রুভাল দিবে। সেই অ্যাপ্রুভাল নিয়ে তারা মালয়েশিয়া ফিরবে, তাদের ভিসা থাকুক আর ভিসা না থাকুক। এই বিষয়টি আপনার মাধ্যমে একটু ক্লিয়ার করতে চাই যে তাদের যদি ভিসা নাও থাকে, এই মাই ট্রাভেল পাসটা নিয়ে তারা ওখানকার বাংলাদেশে আমাদের যে মালয়েশিয়ান এম্বাসি রয়েছে ওখান থেকে একটা ইন্ডোজ নিয়ে তারা মালয়েশিয়া ব্যাক করবে। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেকেই বাংলাদেশে ছুটি কাটাতে এসে বা করোনাকালীন সময়ে বাংলাদেশে এসে তাদের আবার কর্মস্থলে ফিরে যেতে তারা নানা রকম জটিলতায় পড়ছেন, ভিসা এবং বিমান টিকিট সহ নানা জটিলতা। তো আমরা এই বিষয়গুলো একটু নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো অনেক আপডেট নিশ্চয়ই জানতে পারবো দুদেশের সরকারের পক্ষ থেকে। আমরা আরেকটা বিষয় আপনার কাছে শুনবো, যে আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ আবার নতুন করে বাড়তে শুরু করেছে। তো মালয়েশিয়া তো আমরা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে দেখছি যে কোনো কোনো অঞ্চলে এই প্রকোপ সংক্রমণের হার আবার বাড়তে শুরু করেছে। তো ওই অঞ্চলগুলোতে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের কি অবস্থা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটি আপনার মাধ্যমে আসলে আমাদের মালয়েশিয়া থাকা সকল প্রবাসী বাংলাদেশিদেরকে জানিয়ে রাখতে চাই। আমি আজকের একটু মালয়েশিয়ার করোনা ভাইরাসের হিসাবটা বলতে চাই। মালয়েশিয়াতে আজকে করোনা আক্রান্তের সংখ্যা 589 জন। সো আপনি জানেন যে মালয়েশিয়াতে করোনা ভাইরাস একবারে জিরোতে চলে এসেছিল, কিন্তু হঠাৎ করে আপনার যে মালয়েশিয়ার সীমান্ত খুলে দেওয়ার পরে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন থেকে তারা কিছু লোক মালয়েশিয়াতে প্রবেশ করেছে, তারা সবাই করোনা আক্রান্ত ছিল। পরবর্তীতে তাদেরকে অ্যারেস্ট করার পরে তাদের মাঝ থেকে কিছু করোনা ভাইরাস ছড়িয়েছে এবং মালয়েশিয়াতে আপনি জানেন যে একটা উপনির্বাচন হয়েছে সাবা প্রদেশে। সেখানে উপনির্বাচনের কারণে আসলে করোনা ভাইরাসের বিস্তারটা খুব বেশি হয়েছিল। এই পরিস্থিতিতে আসলে মালয়েশিয়ার সাবা, কেদা এবং কুয়ালালামপুর, সেলাঙ্গর এবং বেশ কয়েকটা অঞ্চলকে ইতিমধ্যে লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউনের অবস্থায় এখানে যেটা করেছে মালয়েশিয়া সরকার সেটা হলো CMCO, কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার। অফিস আদালত সবকিছু খোলা থাকবে। যেমন কুয়ালালামপুরে যারা আছে তারা কুয়ালালামপুরের বাহিরে অন্য জায়গায় যেতে পারবে না। পুত্রাজায়াকে লকডাউন করা হয়েছে, পুত্রাজায়ার বাহিরের কেউ কুয়ালালামপুরে ঢুকতে পারবে না। তারা যেটা চাচ্ছে যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে আগামী 26শে অক্টোবর পর্যন্ত, এই যে 26শে অক্টোবর রাত 12টা পর্যন্ত এই অঞ্চলগুলোকে লকডাউন করে রাখা হয়েছে, যাতে এই অঞ্চলের মানুষগুলো যাদের মধ্যে করোনা ভাইরাস আছে এটা 14 দিনের মধ্যে করোনার ইনফেকশনটা এটা ওখানে শেষ হয়ে যাবে, তারপরে মালয়েশিয়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এই পরিস্থিতিতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা তারা বলছেন যে আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা ইতিমধ্যে বিভিন্নভাবে শঙ্কার মধ্যে রয়েছে, যদি ফুললি লকডাউন করে দেয় বা আরো বেশি করোনার প্রকোপ বেড়ে যায় তখন এই সমস্ত ব্যবসায়ীরা ঝামেলার মধ্যে পড়বে। আরেকটা বিষয় আপনার মাধ্যমে বলে রাখি, যারা এক্স্যাক্টলি কোম্পানিতে কাজ করে এই সমস্ত শ্রমিকরা তারা ভালো আছে, কিন্তু যারা কোম্পানি থেকে পালিয়ে গেছে অথবা এজেন্টের আন্ডারে ভিসা করেছে এই সমস্ত মানুষগুলো এখন প্রবলেমের মধ্যে রয়েছে। তারা এক শঙ্কার মধ্যে আছে, যদি করোনার প্রকোপটা বেড়ে যায় তাহলে তারা চাকরিচ্যুত হতে পারে বা যেখানে কাজ করে তাদের চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হতে পারে। তখন তারা খাদ্য সংকট থেকে বিভিন্ন রকম সংকটের মধ্যে পড়তে পারে। ইতিমধ্যে বাংলাদেশ হাই কমিশন এই বিষয়টিকে মনিটরিং করছে, যাতে করে প্রবাসীরা কোনোভাবেই কোনো দুর্বল চিত্তের মধ্যে না পড়ে। এই করোনার এই পরিস্থিতির কারণে তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য তারা একটা কল সেন্টার চালু করেছে এবং তাদেরই প্রবলেম হবে তারা এই কল সেন্টারে কল করার সাথে সাথে বাংলাদেশ এম্বাসি তাদের ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করবে। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু আপনি সবগুলো প্রসঙ্গে কম বেশি বলে ফেললেন এবং খুবই সংক্ষেপে গুছিয়ে অল্প কথায় বললেন। আমরা মোটামুটি সব ধরনের তথ্যই পেলাম এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরো অনেক আপডেট হয়তো পাবার থাকবে, সেগুলো নিয়ে আমরা হয়তো আপনার সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মালয়েশিয়া থেকে, সেখানকার একজন বাংলাদেশি গণমাধ্যম কর্মী ওয়াহিদ সোহান। তিনি বলছিলেন সেখানকার শ্রম বাজার নিয়ে সর্বশেষ যে তথ্য, দুই দেশের দুই মন্ত্রীর সঙ্গে ঠিক এই বিষয়টি নিয়ে সম্প্রতি কথা হয়েছে, আজকেই কথা হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো দু দেশের যৌথ ওয়ার্কিং কমিশন তারা হয়তো এই বিষয়টি নিয়ে কাজ শুরু করবে। তো আমরা একটু আশাবাদী হয়ে থাকতে চাই, 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই শ্রম বাজারটি আবার হয়তো খুব শীঘ্রই উন্মুক্ত হবে। আমরা আমাদের আলোচনার
একদম শেষ প্রান্তে চলে এলাম। এতক্ষণ যারা ছিলেন আমাদের সঙ্গে টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।